পারুল আর ভাবলো না, দৌড়ে রান্নাঘরের দিকে যায়। ইখওয়ান রোকমান নিয়ে এসে বেতের সোফায় বসে। নীলিমা তার শাশুড়ির হাত ধরে পাশে বসে আছে। তিনি টইটুম্বুর চোখ নিয়ে অপলক তাকিয়ে আছে। নীলিমার পিছনে দাঁড়িয়ে আছে পারুল। আপা, এই হচ্ছে পারুল, তোর ইখাউনের বউ। রমেলার কথায় তিনি পারুলের দিকে তাকায়। রমেলার পাশে বসে দাঁড়িয়ে থাকা আরিফাকে উদ্দেশ্য করে নীলিমা বলল, ওনার এই অবস্থা হলো কি করে ভাবি? আরিফা রমেলা চৌধুরীর দিকে তাকালো। রমেলা পান চিবিয়ে বললেন, একটা দুর্ঘটনায় আহত হয়েছিল নীলিমা, তারপর আস্তে আস্তে বিভিন্ন রোগে আক্রমণ হয়। বলেই ম্লান হাসে আরিফা। রমেলা বেগম রাগ হলেও প্রকাশ করল না। রাগান্বিত চোখে শুধু তাকালেন আরিফার দিকে। চাচি চান হয়তো ওনার নামে কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ, ওই ইকরাম সবই জানে, সেটাই চাচি চান বলতে চেয়েছিলেন, তাই না চাচি চান? জোরপূর্বক হাসলো রমেলা চৌধুরী। ইস, মানুষটারে মেলা কষ্ট করতে হয়, কত দিন থেকে এমন। হবে 1.5 বছরের মতো। ওই ভাবিরও বিয়ের বয়স এমনই, সকালে শুনছিলাম। চুপ থাক পারুল, অযথা কথা কেন বলিস সব সময়? নীলিমার কথায় পারুল মুখ গোমরা করে হনহনিয়ে চলে যায়। দিলে তো মেয়েটার মন খারাপ করে। মুচকি হেসে নীলিমা বলল, পরে ঠিকই এসে জড়িয়ে ধরবে ভাবি। এমন অটুট বন্ধন যেন শত্রুর মতো না হয়ে যায়। আগাম কথা বলবেন না চাচি যান, এমন কিছুই হবে না। আরিফার কথায় রমেলা বললেন, বেঁচে থাকলে দেখা যাবে। নতুন ভাবি ইকরাম বাবা আপনাকে ডেকে পাঠালেন। রাবেয়ার মুখের কথাটা শুনে নীলিমা নিঃশব্দে কক্ষ থেকে বের হয়ে গেল। মুহূর্তেই রমেলা বলে উঠলেন, তুমি সত্যিটা চাপা রাখলে কেন বড় বউ? আরিফা টেবিলে রাখা ফলমূল কাটতে কাটতে বলল, কোন সত্যিটা চাচি যান? যে সত্যির কোনো প্রমাণই নেই, সেই সত্যি বলে অযথা সংসারে অশান্তি করার কি দরকার? নতুন মানুষ, আস্তে আস্তে সব জানবে। একদিনে সব জানার কি দরকার? আস্তে আস্তে সব মানিয়ে নিই। হয়েছে, থামো। সচ্চক্ষে সবাই দেখেছি। চোখে যেটা দেখেন সেটা সত্যি নাও হতে পারে, আড়ালে যা আছে হয়তো সেটাই সত্যি। শোনো বড় বউ, জ্ঞান দিতে এসো না। অকাম কুকাম করে এখন সতীবান পুরুষ সেজে বসে আছে। ওসব জানলে মাইয়া থুথু দিয়া চলে যাবে। বলা শেষে উঠে চলে গেল রমেলা চৌধুরী। রাবেয়া বিড়বিড় করে আরিফাকে বলল, পরপুরুষের ভূতা খায়নি তো, তাই অত বাহারে তুমি। বাজে কথা বলা বন্ধ করুন, যান আপনার কাজ আপনি করুন। রাবেয়া মাথা নামিয়ে বালতিতে রাখা কাপড় ধুইতে গেল। আরিফা তার শাশুড়িকে খাওয়াইতে ব্যস্ত হয়ে পড়ল। গ্রামে এই এক সমস্যা, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা হয়ে এসেছে আর বিদ্যুৎও চলে গেছে। পারুল সন্ধ্যা প্রদীপ নিয়ে কক্ষে ঢুকলো। ইখওয়ান গোসল করে উদ্দাম শরীরে মাথা মুছছে, পরনে কালো প্যান্ট। এই, তুই এতক্ষণ কইছিলি? ইখওয়ান এক পলক দেখে তোয়ালে কাঁধে রেখে আয়নার সামনে এসে দাঁড়ালো। পারুল প্রদীপ রেখে ইখওয়ানের পেছনে দাঁড়িয়ে তোয়ালেটা টান দিয়ে হাতে নিয়ে পুনরায় বলল, তোকে কিছু জিজ্ঞেস করছি। বোবা হইলি নাকি? ইখওয়ান কিছুটা বিরক্ত হয়ে যায়। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, সামন থেকে যা। কেন, কোনো মায়ের দরজা ফাঁক খুঁজতে গিয়েছিল নাকি যে কইতে লজ্জা পাচ্ছিস? ইখওয়ান রেগে পারুলকে মারতে যাবে, অমনি পারুল চোখ বন্ধ করে 2 হাত সামনে ধরে নিজেকে বাঁচাতে পারুল কিছুটা হেলে যায়। ইখওয়ান পারুলের খুব কাছে এসে মুখ বরাবর হেলে পড়ে যায়। ইখওয়ানের চুলের পানি পারুলের নাকের ডগায় পড়লে পারুল চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। ইখওয়ান চোখ ছোট ছোট করে পারুলের দিকে তাকিয়ে আছে। পারুলের বুক কেঁপে উঠল। কেমন এক অনুভূতিতে শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। ইখওয়ান অনুভূতি দমিয়ে রেখে সরে আসে, মাথায় হাত বুলিয়ে পানি ঝাড়তে লাগলো। পারুল তোয়ালে বিছানায় ছুড়ে দিল। এই মেয়ে, তোয়ালে বিছানায় রাখলে কেন? তা কই রাখিম শুনি? বারান্দায় মিলে রেখে আসো, যাও। পারিম না মুই, নিজে গিয়ে দে। তোর কি মোরে চাকর মনে হয়? তোর কি আমার চাকর মনে হয়? আমার কথা আবার আমাকেই শুনাস, থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। এসে মেরে দেখ, মুই ফির সাইডা দিম নাকি? ইখওয়ান কোমরে হাত দিয়ে এক ভ্রু উপরে তুলে তাকালো। পারুল মুখ বাঁকিয়ে বলল, লুইসা বেড়া মানুষ, মাইয়ের সামনে উদাম গায়ে থাকতে লজ্জা করে না? ইখওয়ান নির্লিপ্ত কণ্ঠে বলল, লজ্জা করবে কেন? তুই কি অন্য কেউ নাকি? তুই তো আমারই বউ।
কথাটা বলেই ইখওয়ান বোকা বনে গেল। পারুল শান্ত চোখে তাকিয়ে রইল। ইখওয়ান নিজের বলা কথায় কিঞ্চিত লজ্জা পেয়ে নিজেকে গালি দিতে দিতে পাঞ্জাবি পরে বাইরে বের হয়ে গেল। পারুল তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে তোয়ালে নিয়ে বারান্দায় গেল। আপনি কি প্রতিদিন এই সময়ে আসেন? নীলিমার প্রশ্নে ইকরাম পাঞ্জাবি বিছানায় রেখে বলল, না, মাঝে মধ্যে তাড়াতাড়ি আসি। কেন বলো তো? দুপুরে আসেন না কেন? ক্ষুধা পাই না আপনার? হ্যাঁ, আসি তো। তাহলে আজ আসেননি কেন? ইকরাম এগিয়ে গিয়ে নীলিমার গালে হাত রেখে বলল। এসেছিলাম, এসে দেখি বউ আমার ঘুমিয়ে আছে। নীলিমা হাত ছাড়িয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলল। ডাকতেন, ডাকেননি কেন? ইকরাম মুচকি হেসে বলল, রাগ করো না বউ, রাতে ঘুমাতে পারোনি তাই ডাকিনি। ঠিক আছে, এখন থেকে রাখবো। সত্যিই তো। একদম সত্যি। নীলিমা হাসলো। যান, গোসল করে আসুন। আসো, একটু জড়িয়ে ধরি। ন্যাকামি ছাড়ুন তো, যান তাড়াতাড়ি গিয়ে গোসল করে আসুন। ইকরাম জোর করে জড়িয়ে ধরল নীলিমাকে। নীলিমা অসহায় চোখে পিছনে ফিরে তাকায়। ইকরাম হেসে বলে, বাহিরে বের হলেই বোঝা যায় বউ কি জিনিস। ইস, কত কষ্ট হয়েছিল জানো নতুন বউ ঘরে রেখে। আপনি আসলে নির্লজ্জ পুরুষ। বিয়ের পর সব পুরুষই নির্লজ্জ হয়ে যায় বউ। বলে নীলিমার কাঁধে থুতনি রাখে ইকরাম। নীলিমা সহসাই বলে উঠল, আচ্ছা, দ্বিতীয় তলায় যাওয়া নিষেধ কেন? ইকরাম চমকে উঠে হাতের বাঁধন হালকা করলো। থুতনি তুলে নীলিমাকে সামনে নিয়ে বলে, এসব তোমাকে কে বলেছে নীলিমা? মনিকা ভাবি বললেন। মেয়েদের নাকি ওপরে যাওয়া নিষেধ, কেন বলুন তো? আমিও জানি না নীলিমা, আমি নিজেই তো ওপরে যাই না। কেন, আগে থেকে কি যান না? নাকি বিয়ে করেছেন সেই জন্য আর যাবেন না? ইকরাম ভড়কে যায়। মনের মধ্যে ভয়ের সৃষ্টি হলো। কোন রকম ঢোক গিলে বলল, ওসব নিয়ে না ভাবলেও হবে তোমার। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে। আমারই কপাল, বউ আমার রাজ্য নিয়ে চিন্তিত, কিন্তু রাজ্যের রাজাকে নিয়ে কোনো চিন্তাই দেখছি না। শেষ বাক্যটি ইকরাম অভিমান করে বলল। নীলিমা সামনে এগিয়ে এসে ব্যস্ত হয়ে বলে, না এমা, একদমই নয়। আমি আজ সারাদিন কত চিন্তিত ছিলাম জানেন। আপনাকে এক নজর দেখার জন্য মনটা কত অস্থির হয়েছিল জানেন আপনি। ইকরাম মুচকি হেসে তাকিয়ে দেখছে নীলিমাকে। নীলিমা নিজের বলা কথায় লজ্জা পেয়ে চিবুক নামিয়ে নিল। ইকরাম থুতনি ধরে তুলে বলল, তারা বোঝা যাচ্ছে বউ এই অধমকে ভালোবেসে ফেলেছে। ভালোই তো, অনেক আগেই বেসেছি জমিদার সাহেব, শুধু বলার অপেক্ষায় ছিলাম। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই নীরবতায় ছেয়ে গেল। চারপাশ থেকে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাঝে মধ্যে হালকা হাওয়া এসে দুজনকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে।